ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওটিও বচনের উপরে। আমি এর আগের ভিডিওগুলিতে বচনের প্রথম 4টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি নিয়মগুলি নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের নিয়মগুলি কি আছে। আজকে বচনের 5 নম্বর নিয়মটি নিয়ে প্রথমে আলোচনা করব। তো নিয়মটি হলো, যদি কোনো বাক্যের প্রথমে কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এবং বাক্যে মাত্র, ব্যতীত ছাড়া কেউ নয়, ছাড়া কেউ নয় প্রভৃতি শব্দ থাকে, তাহলে বাক্যটিকে এ বচনে রূপ দিতে হবে। এক্ষেত্রে নিয়ম হলো, বাক্যটির উদ্দেশ্য পদকে বচনের বিধেয় স্থানে ও বাক্যটির বিধেয় পদকে বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হবে। যেমন, একমাত্র স্নাতকেরাই এই পদের যোগ্য। এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে বলতো? একমাত্র। তাহলে এটিকে আমরা এই বচনে রূপ দিব। দেখো এখানে বচনের গঠনটা লেখা আছে। বচন গঠন করতে গেলে প্রথমে মানক লিখতে হবে, তারপরে উদ্দেশ্য পদ, তারপরে সংযোজক, তারপরে বিধেয় পদ। তাহলে এই বাক্যটাকে আমরা এই বচনে রূপ দিলে কিভাবে রূপ দেব? তাহলে এ লিখলাম। এবার আমাকে মানক লিখতে হবে। এই বচনের মানক হচ্ছে সকল। এবার লিখব উদ্দেশ্য পদ। এই বাক্যটার ক্ষেত্রে বিধেয় পদটা বচনের উদ্দেশ্য পদ হবে। বিধেয় পদটা কি? এই পদের যোগ্য। যোগ্য। তারপর সংযোজক কি হবে? এই বচনের সংযোজক হয়। তারপরে বিধেয় পদ স্নাতক। বচন আমাদের হয়ে গেল। একই রকমভাবে পরের উদাহরণটি দেখো, কেবলমাত্র শিশুরা এই বাগানে খেলতে পারে। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? কেবলমাত্র। তাহলে এটি এই বচন হবে। এ মানক চিহ্ন সকল বসলো। এবার বিধেয় পদ কি? এই বাগানে খেলতে পারে। হ্যাঁ, সকল এই বাগানে খেলতে পারা ব্যক্তি হয় শিশু। পরের উদাহরণটি দেখো, একমাত্র পরিশ্রমী ছাত্ররাই কৃতকার্যতা লাভ করে। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে? একমাত্র। তাহলে এটিও এই বচন হবে। সকল। তাহলে কৃতকার্যতা লাভ করে বাক্যের বিধেয় পদটা বচনের উদ্দেশ্য স্থানে বসবে। হ্যাঁ, সকল কৃতকার্যতা লাভকারী ব্যক্তি হয় পরিশ্রমী ছাত্র। একই রকমভাবে আরও একটি উদাহরণ দেখো, শুধু সভ্যরা এই প্রদর্শনীতে যোগ দিতে পারে। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ আছে শুধু। তাহলে এটিও এই বচন হবে। সকল এই প্রদর্শনীতে
যোগ দিতে পারা ব্যক্তি হয় সভ্য। পরের উদাহরণটি দেখো, মূর্খ ছাড়া নিজেদের কেউ মহৎ ভাবে না। তাহলে এখানে বচন চেনা শব্দ কি আছে? ছাড়া কেউ না। তাহলে এটি হয়ে বচন হবে সকল নিজেদের মহৎ ভাবা ব্যক্তি হয় মূর্খ। তাহলে আমরা 5 নম্বর নিয়মটা কি দেখলাম? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত ছাড়া কেউ নয়, মাত্র, এই শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা বাক্যের উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করে বচন করব। এই নিয়মটিকেও বচনের ব্যতিক্রম নিয়ম বলা হয়। এই নিয়মটি থেকে প্রতি বছরই বচন করতে দেওয়া হয়। তাই তোমরা সকলেই যত্ন সহকারে এই নিয়মটি বচন প্র্যাকটিস করবে। তো চলো এরপরে আমরা 6 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করি। বচনের 6 নম্বর নিয়মটি হলো, যদি কোনো বাক্যে ব্যতীত, ছাড়া, বাদে প্রভৃতি ব্যতিক্রমমূলক শব্দ থাকে ও বাদ দেওয়া অংশটুকু যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় তাহলে বাক্যটিকে এ বচনে রূপান্তরিত করতে হবে। আর বাদ দেওয়া অংশটুকু যদি অনির্দিষ্ট থাকে তাহলে বাক্যটিকে আই বচনে রূপান্তরিত করতে হবে। যেমন, পারদ ছাড়া সব ধাতু কঠিন। তাহলে এই বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে বলো তো? ছাড়া। আর বাক্যটাতে ব্যতিক্রমটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। দেখো, পারদ, বাক্যটা কি বলছে? পারদ ছাড়া সব ধাতু কঠিন। এই বাক্যটির অর্থ হচ্ছে সব ধাতুই কঠিন, শুধুমাত্র একটা ধাতু আছে পারদ, সেটা তরল। তাই এখানে ব্যতিক্রমটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে পারদ, তাই এটি এ বচন হবে। বচনটা আমরা গঠন করি। এ মানক লিখলাম সকল, উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদ ধাতু, ব্র্যাকেটে পারদ ছাড়া হয় কঠিন। বচন আমাদের হয়ে গেল। তাহলে 6 নম্বর নিয়মে এই ব্যতিক্রমমূলক শব্দগুলো যদি বাক্যের মধ্যে থাকে আর যদি আমরা এ বচনে রূপ দিই বাক্যটিকে, তাহলে সেক্ষেত্রে দেখব যে ওই ব্যতিক্রম অংশটুকু বা ব্যতিক্রম শব্দটা এই ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখে দিতে হবে। এর পরের উদাহরণটি দেখো, একটি ছাড়া সব ধাতু কঠিন। এই বাক্যটিতেও বচন চেনা শব্দ আছে ছাড়া, তবে একটি ছাড়া সব ধাতু কঠিন। দেখো, এই বাক্যটাতে ব্যতিক্রমটা উল্লেখ করা নেই, অর্থাৎ এখানে ব্যতিক্রমটার নাম করা নেই। একটি ছাড়া সব ধাতু কঠিন, অর্থাৎ একটা ধাতু আছে তরল, সেই ধাতুটা কি এই বাক্যটাই বলে দেওয়া আছে? না, এই বাক্যটাই বলে দেওয়া নাই। পূর্বের বাক্যে যেমন ব্যতিক্রমটা বলা ছিল পারদ, এক্ষেত্রে ব্যতিক্রমটা বলা নেই, তাই এক্ষেত্রে বাক্যটি হবে আই বচন।
কোনো কোনো ধাতু হয় কঠিন। হয়ে গেল। এর পরের উদাহরণটি দেখো, শ্যামবাবু বাদে আর সব লোক চালাক। তাহলে বাক্যটাতে বচন চেনা শব্দ কি আছে বলো তো? বাদে। আর এখানে ব্যতিক্রমটি কি? শ্যামবাবু। শ্যামবাবু বাদে সকলেই চালাক, একজন চালাক নয়, সেটাকে শ্যামবাবু নাম করে দেওয়া আছে, অর্থাৎ ব্যতিক্রমটি এখানে নির্দিষ্ট। তাই এটি কী হবে? বচন হবে। সকল লোক ব্র্যাকেটে শ্যামবাবু। হয় চালাক। এর পরের উদাহরণটি দেখো, একজন বাদে সব চোর পালিয়ে গেছে। একজন বাদে সব চোর পালিয়ে গেছে, তাহলে একজন চোর পালাতে পারেনি, সেটা কে? এই বাক্যটায় নাম করে দেওয়া আছে, কোন চোরটা পালাতে পারেনি? না, এই বাক্যটাতে নাম করে দেওয়া নেই, অর্থাৎ এখানে ব্যতিক্রমটা নির্দিষ্ট নয়। তো এটি কী বচন হবে? এটি আই বচন হবে। কোনো কোনো চোর হয় পলাতক। কোনো কোনো চোর হয় পলাতক। তাহলে নিশ্চিত তোমরা এই নিয়মটি বুঝতে পারলে। তাহলে আরও একবার বলি, যদি কোনো বাক্যে ছাড়া, বাদে, ব্যতীত শব্দ থাকে এবং ব্যতিক্রমটি যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়, তাহলে সেটিকে আমরা বচনের রূপ দিব এবং ব্যতিক্রম অংশটা উদ্দেশ্য পদের পরে ব্র্যাকেটে রাখব। আর যে বাক্যে ব্যতিক্রমটা নির্দিষ্ট করে বলে দেওয়া হবে না বা বলে দেওয়া থাকবে না, তাহলে সেই বাক্যটিকে আমরা আই বচনে রূপ দিব। এক্ষেত্রে উদ্দেশ্য পদের পাশে ব্যতিক্রম অংশটুকু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এর পরের নিয়মটি দেখো, যদি কোনো বাক্যের উদ্দেশ্য সুনির্দিষ্ট বিশিষ্ট পদ, নামপদ, গুণবাচক পদ, সর্বনাম পদ হয় এবং বাক্যটি যদি হ্যাবাচক হয়, তাহলে বাক্যটিকে বচনে পরিণত করতে হবে। আর বাক্যটি যদি নাবাচক হয়, তাহলে বাক্যটিকে বচনে পরিণত করতে হবে। যেমন কলকাতা বড় শহর, এই বাক্যটির উদ্দেশ্য পদ হচ্ছে কলকাতা। এখানে উদ্দেশ্যটা হচ্ছে সুনির্দিষ্ট বিশিষ্ট পদ এবং বাক্যটি কি? হ্যাবাচক। তাহলে এটি কি বচন হবে? এটি বচন হবে। তাহলে আমরা বচনটা গঠন করি। আমরা জানি প্রত্যেকটি বচন এই নিয়মে গঠন করতে হয়। প্রথমে মানক, তারপরে উদ্দেশ্য পদ, তারপরে সংযোজক, তারপরে বিধেয় পদ। তবে কোন বাক্যের উদ্দেশ্য পদ যদি সুনির্দিষ্ট বিশিষ্ট পদ হয়, গুণবাচক পদ হয় বা সর্বনাম পদ হয়, সেক্ষেত্রে বা বচন হবে। তবে বচন করার সময় এই মানক চিহ্নটা বসবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বচন, এই বাক্যটিকে বচনের রূপ দিই। কলকাতা বড় শহর। এটা
এ বচন হবে। কলকাতা হয় বড় শহর। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে এ বচনগুলো করলাম তাতে দেখলাম যে প্রত্যেকটি এ বচনে সকল বসছিল। এক্ষেত্রে উদ্দেশ্য পদ কলকাতা সুনির্দিষ্ট বিশিষ্ট পদ, হ্যাঁ, তাই এক্ষেত্রে সকলটা বসলো না। এর পরের উদাহরণটি দেখো, আলেকজান্ডার ভারত জয় করেছিলেন। এই বাক্যটিতে উদ্দেশ্য পদ নাম পদ অর্থাৎ আলেকজান্ডার, তাহলে এটিও হ্যাবাচক বাক্য, এ বচন হবে। আলেকজান্ডার হয় ভারত জয় করেছিলেন। এরপর উদাহরণটি দেখো, সে গায়ক নয়। তাহলে কি বচন হবে? এটি ই বচন হবে, কেননা এই বাক্যটির উদ্দেশ্য পদ সে সর্বনাম পদ আর বাক্যটি নাবাচক, তাই এটি ই বচন হবে। তাহলে বচনটা কিভাবে গঠন হবে? সে নয় গায়ক। এরপর উদাহরণটি দেখো, তার শিক্ষা নেই। তাহলে এটি কি বচন হবে? এটিও এই বচন হবে। তাহলে কিভাবে বচনটা করব? তার শিক্ষা নেই, এখানে তার কথাটি চেঞ্জ হয়ে যাবে, যে হবে সে। সে নয় শিক্ষিত। পরবর্তী দেখো, সততা একটি মহৎ গুণ। তাহলে এই বাক্যটার উদ্দেশ্য পদ সততা, এটি একটি গুণবাচক পদ আর বাক্যটি কি? হ্যাবাচক। তাহলে এটি কি বচন হবে? এটি এ বচন হবে। তাহলে বচনটা কিভাবে গঠন করব? সততা হয় মহৎ গুণ। এর পরবর্তী দেখো, এই লোকটি গায়ক। তাহলে এটি কি বচন হবে? এটি হ্যাবাচক বাক্য, এটি এ বচন হবে। এই লোকটি হয় গায়ক। তাহলে 7 নম্বর নিয়মটাতে আমরা কি দেখলাম? যদি কোনো বাক্যের উদ্দেশ্য সুনির্দিষ্ট বিশিষ্ট পদ, নাম পদ, গুণবাচক পদ, সর্বনাম পদ হয়, তাহলে সেটি এ বচন বা ই বচন করতে হবে। তবে বচন গঠনে কোনো মানক চিহ্ন এক্ষেত্রে বসবে না। এরপরের নিয়মটি দেখো, যদি কোনো বাক্য প্রশ্নসূচক হয় তাহলে সেই বাক্যটিকে বচন করার সময় অর্থের দিকের উপর বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ও অর্থটিকে বচন করতে হবে। এক্ষেত্রে প্রশ্নসূচক বাক্যটি হ্যাবাচক হলে বচন হবে ই বচন, আর প্রশ্নসূচক বাক্যটি নাবাচক হলে বচন হবে এ বচন। যেমন, মন্ত্রীরা কি সর্বশক্তিমান? এই বাক্যটির অর্থ কি আসবে বলতো? হ্যাঁ, কোন মন্ত্রী সর্বশক্তিমান নয়।
তাহলে এই বাক্যটাকে গঠন করো। কোন মন্ত্রী নয় সর্ব শক্তিমান। পরের উদাহরণটি দেখো, কে ধনী হতে চায় না? বলো তো, কে ধনী হতে চায় না? হ্যাঁ, সকলেই ধনী হতে চায়। তাহলে এই বাক্যটাকে গঠন করব। সকল ব্যক্তি হয় ধনী হতে চায়। পরের উদাহরণ দেখো, কোন মা সন্তানকে ভালোবাসে না? উত্তরটি কি আসবে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো, সকল মাই সন্তানকে ভালোবাসে। তাহলে এই বাক্যটি কি আমরা বচনের রূপ দিব? এই বচন সকল মা ভাই সন্তানকে ভালোবাসে। আজকের ভিডিও এই পর্যন্তই।